আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নিয়াজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। পূর্বাচলে শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামীতে দেশ জুড়ে এই মেলার আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিগত বছরগুলোতে বই উৎসবের নামে দুর্নীতি অপচয় হয়েছে, মন্তব্য এনটিসির চেয়ারম্যানের। প্রথম দিন সব বই দিতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ। আগে সংস্কার পরে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলছে বিএনপি। সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। নিষিদ্ধ থাকলেও আতশবাজি ও রঙিন ফানুস উড়িয়ে নববর্ষ বরণ করল দেশবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ থেকে শুরু হলো ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সকালে পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলার আয়োজন করা হবে। বাণিজ্য মেলার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক পর্যায়ে বহুবিধ ব্যবসায়ী তরুণ উদ্যোক্তাদের গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। নতুন বছরের শুরুতে শীতের এই সকালে রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, অপূর্ব সুযোগের এই দেশের তরুণরা অসংখ্য সৃষ্টির সাথে যুক্ত। তাদের জন্য সুযোগ তৈরি করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মেলার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। অবসর গ্রহণের মাধ্যমে মানুষকে সমাজ থেকে দূরে সরিয়ে না দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, একজন মানুষের যতক্ষণ চিন্তা শক্তি থাকে ততক্ষণ তারা সমাজের জন্য কল্যাণকর। আমরা যে রিটায়ার্ড বলে কোনো শব্দ নাই, পুরো শব্দটাকে আমরা রিটায়ারমেন্টে পাঠিয়ে দিলে ভালো হয়। যতক্ষণ পর্যন্ত আমি চিন্তা করতে পারি, কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে জুলাই ও ৩৬ চত্বর। বাংলাদেশ ছাড়াও এই মেলায় অংশ নিচ্ছে ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বাণিজ্য মেলায় আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। প্রথম দিনের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, উদ্বোধনী দিনে ক্রেতা দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? সকালবেলা আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক এই বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন এবং আজকে যেহেতু প্রথম দিন সেই কারণে আমরা দেখতে পাচ্ছি দুপুরের বেলার কারণে হয়তো মেলায় কিছুটা ভিড় আছে। আবার এটাও ঠিক যে মেলার প্রথম দিন হওয়ার কারণে অনেকগুলো স্টল কিন্তু এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি। তারা শেষ মুহূর্তের ডেকোরেশন, সাজসজ্জার কাজ চলছে এবং আশা করছেন যে বৃহস্পতিবার কালকে থেকে ভিড় বাড়া শুরু হবে। শুক্রবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আশা করছেন যে এবারে এই সাপ্তাহিক ছুটির দিনে সব ভিড়টা শুরু হবে। এবং আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পর ৩৬ বিপ্লবের, জুলাই বিপ্লবের পর যে সুযোগ সুবিধাগুলো তৈরি হয়েছে, অর্থাৎ আগের চেয়ে যে ধরনের সুযোগ সুবিধা মেলায় থাকা উচিত ছিল তার থেকে অনেক বেশি কিন্তু মেলার সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু তাদের মেলায় আসছেন এবং তাদের প্রোডাক্টগুলো তারা রেডি করছেন। বিকাল হতে হতে হয়তো এই মেলাটা জমে উঠবে এবং দেশে এবং দেশের বাইরে যেসব স্টল আছে তারাও কিন্তু এখানে তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এবং আমরা একটু বিষয় দেখতে পেয়েছি যেটি আমাদের
রিপোর্টেও কিন্তু আমাদের রিপোর্টার বলেছেন যে ৩৬ বিপ্লবের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতিকে সাক্ষী রাখার জন্য কিন্তু এখানে একটি বিশেষায়িত প্যানেল দেওয়া হয়েছে এবং সেখানে দর্শনার্থীদের সুযোগ সুবিধা রাখা হয়েছে যে তারা জুলাই বিপ্লবের যে ভয়াবহতা বা যে বিজয়, চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে সেই বিজয় সম্পর্কে কিন্তু সেখানে রাখার সুযোগ, একটা প্যাভিলিয়ন রাখার সুযোগ হয়েছে এবং সেই প্যাভিলিয়ন থেকে কিন্তু দর্শনার্থীরা দেখতে পাবেন। আরেকটু জিনিস একটু বলে রাখি, যেহেতু শীতের মৌসুম এবং ঠান্ডাটা আজকে ভালোই পড়েছে, এইসব কারণে কিন্তু আমরা যারা মেলা আয়োজক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে যারা আসছেন তারা বলছেন যে এবারের মেলায় কিন্তু আগের বছরগুলোর থেকে ভিড় কিছুটা বাড়বে এবং তারা যে পরিমাণের লক্ষ্যমাত্রা নিয়ে মেলায় এসছেন বিক্রির উদ্দেশ্যে, তারা অনেকটা অর্জন করতে পারবেন বলে তারা মনে করছেন। কারণ গত বছর মেলা সেভাবে জমজমাট হতে পারেনি, একটা আর্থিক সংকট ছিল, দেশের মধ্যে মানুষ নিরাপদভাবে নিরবিচ্ছিন্নভাবে অনেক জায়গা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেনি। এবার যে সুযোগটা আসছে সেই সুযোগটাকে কিন্তু দর্শনার্থীরা কাজে লাগাতে চান এবং সেটাই তারা আমাদেরকে বলছেন। আশা করা হচ্ছে যে পরশুদিন থেকে মেলা পুরোপুরি জমে উঠবে। এই ছিল আমার কাছে এখানকার ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর। শারফুল, আপনাকে ধন্যবাদ। নানামুখী চ্যালেঞ্জের কারণেই বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বছরের প্রথম দিন প্রায় ৪১ কোটি বইয়ের মধ্যে ৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। বাকি বই কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা। অনুষ্ঠানে এনটিসিবির চেয়ারম্যান জানান, বিগত বছরগুলোতে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অপচয় হয়েছে। ফজলে রাব্বি রিপোর্ট। বছরের প্রথম দিন রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপদেষ্টা। বিগত বছরগুলোতে এদিন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব করা হলেও এবার ৪ দেয়ালের মধ্যে একটি অনুষ্ঠানেই তা সীমাবদ্ধ রাখা হয়। এর মাধ্যমে সাশ্রয় হয় অর্থের। এতদিন বই উৎসবের নামে ব্যাপক অনিয়ম ও অপচয় হয়েছে বলে মন্তব্য করেন এনসিটিভি চেয়ারম্যান। বিগত জুলাই বিপ্লবের পরবর্তীতে তবে অনুষ্ঠানে ঘুরে ফিরেই আসে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে না দিতে পারার প্রসঙ্গটি। এই পরিমার্জনের কার্যক্রমটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলেছে। ফলে আমরা এবছর যে পুস্তক মুদ্রণের যে কাজ, সেটা স্বাভাবিকভাবেই কিছুটা বিলম্বিত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে পাঠ্যপুস্তক পরিমার্জন, সিলেবাসের পরিবর্তন, ছাপাখানা ও কাগজের সংকট সহ নানামুখী চ্যালেঞ্জের কারণে সময় মতো বই হাতে পৌঁছানো সম্ভব হয়নি বলে জানান উপদেষ্টা। অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে, রাজনীতি নিরপেক্ষ কিছু হয় না, দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে বইয়ে যেন সব কিছু থাকে। অঙ্ক বিজ্ঞানে তো আর সে ধরনের কিছু নাই, কিন্তু সেখানেও কিছু ভুল থাকে, অঙ্কের ভুল থাকে, বিজ্ঞানের ভুল থাকে, সেগুলো সিদ্ধ করা হয়েছে। এই অনুষ্ঠান থেকে সকল পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়। একই সাথে ১ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের এমপিওর টাকা, অবসর ও কল্যাণ ভাতা ইএফটির মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই আগে সংস্কার পরে নির্বাচন। সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী সমর্থক জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান। ঢাকার বিভিন্ন থানা ও কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় মঈন খান বলেন, দেশের মানুষের ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে আশাবাদ জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা পরে
আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোট দিতে চায়। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার অতি প্রয়োজনীয়। সেই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচনে যেতে আপত্তি নেই জাতীয় পার্টির। অন্তর্বর্তী সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করবে বলে মনে করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। নতুন বছরে নিজেদের আরও সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে সকাল থেকে দলটির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নির্বাচনের পরিবেশের সমত হয়, সকল দল নির্বাচনে অংশগ্রহণ সুযোগ পায়, ইনক্লুসিভ নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ হয়, তখনই আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিব। নতুন বছরে শহীদ পরিবারের পাশাপাশি আহতদের নিয়ে কাজ করার বেশি গুরুত্ব দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বছরের প্রথম দিনে ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম ও হিসেবের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত ২২২৯ জনের পাশে দাঁড়িয়ে আছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ২০২৪-এর ১৭ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই ফাউন্ডেশন। পরবর্তীতে সেখানে যুক্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব যাত্রা শুরুর পর থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত নেয়া সব কার্যক্রম, আয় ও খরচের খতিয়ান গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্নিগ্ধ, সার্জিস। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি ১০৯,২০,২৩,০০৫ টাকা এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি ৪৭,৩২,৩২,৭29 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট ২,২২৯ জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। এখন পর্যন্ত ৮২৬ জন শহীদের মধ্যে ৬২৮ পরিবার ও আহত ১১,৩০৬ জনের মধ্যে মাত্র ১৬০১ জনকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আহত পরিবারদের মধ্যে কেন এত ফারাক সেই ব্যাখ্যাও দেন সার্জিস আলম। এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন, আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে ৮২৬-এর মধ্যে অলরেডি আমরা ৬২৮ জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি, কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। সামনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা, ফাস্ট ট্র্যাক চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারেও কাজ করবে সংস্থাটি। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান সার্জিস আলম। আমাদের এই অফিস। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় নতুন আরেকটি বছর ২০২৫। পুরনো বছরের সব গ্লানি মুছে নতুন বছরকে বরণ করেছে দেশবাসী। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ বাজতেই চারিদিক থেকে ভেসে আসতে থাকে আতশবাজির বিকট শব্দ। নিষিদ্ধ থাকলেও ওড়ানো হয় ফানুস। বিদায়ী বছরের সব প্রাপ্তি অপ্রাপ্তি ভুলে নতুন আকাঙ্ক্ষা ও উদ্দীপনা নিয়ে মধ্যরাতেই বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশের মানুষ। ঢাকা সহ সারা দেশে ব্যাপক উৎসবে মেতে ওঠেন অনেকেই। বাসার ছাদে আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ঘড়ির কাঁটা রাত ১২টা ১ মিনিট। একের পর এক আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে আলোকিত হয়ে ওঠে নতুন নববর্ষের রাত।
পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নিতে দেশ জুড়ে নানা আয়োজন। রাজধানীর নামিদামি হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে প্রত্যেকটি বাড়ির ছাদেই নতুন বছরকে বরণ করতে মানুষের উৎসাহ উদ্দীপনার নেই কমতি। আতশবাজি, গান বাজনায় নতুন বছরকে উদযাপন করেন দেশবাসী। তবে আতশবাজিতেই যেন আনন্দ। প্রত্যেক বাড়ির ছাদ থেকে ফোটানো হয় আতশবাজি। ছোট থেকে বড় দল বেঁধে সকল বয়সের মিলন মেলা হয় প্রত্যেকটি ছাদে। নতুন বছর মানেই নতুন আশার সঞ্চার, নতুন স্বপ্ন সবার মাঝে। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর হোক জীবন, সুন্দর হোক বছর, দেশে শান্তি নেমে আসুক, সবাই আমরা নিজেদের সুষ্ঠু কাজে সফল হই, এই প্রত্যাশা নিয়ে আমি নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। 2025 আমাদের জন্য নতুনত্ব বয়ে আনবে, এটাই আমরা আশা করি। সবাই মিলেই আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নতুন বছরে চাই আমাদের গত বছরগুলোতে যত আমাদের নেগেটিভ দিক ছিল এগুলো আমরা যাতে কাটিয়ে আমরা পজিটিভলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। হ্যাপি নিউ ইয়ার। অনেকেই নিজে আতশবাজি না ফোটালেও নববর্ষের রঙিন আকাশ দেখতে ভুল করেন না। তারাবাজি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতি বছরই হয়, এই বছরও এরকম ঠিক মতো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি, আমার বোন, আমার ভাই, আমরা ফ্যামিলি নিয়ে আসছি। বিকট শব্দে গাছের পাখিদের সমস্যা হয় তা নিয়েও ভাবায় অনেককেই। আতশবাজির পরদিন সকালে দেখা যায় অনেক পাখিগুলো মারা যায়, তো এই জন্যই মেনলি কেউ এখানে আমাদের বাসার সবাই আতশবাজি ফোটানো হয়নি। ইতিহাস সৃষ্টি করা 2024-এর গণঅভ্যুত্থানের বছর শেষ হয়ে 2025-এ পা দিল বাংলাদেশ। নতুন বছরে নতুন সূর্যের আলোয় পুরনো হিংসা বিদ্বেষ শত্রুতা সব ভুলে নতুন করে দেশ গড়ার স্বপ্ন সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। খ্রিস্টীয় নতুন বছরের তেমন আয়োজন না থাকলেও 24শে জুলাই বিপ্লবের পর দেশ নিয়ে প্রত্যাশা বেড়েছে গ্রামীণ জনপদে। বিশেষ করে সরকারের নেওয়া জরুরি সংস্কার যৌক্তিক জানিয়ে দ্রুত একটা অবাধ জাতীয় নির্বাচনে তাগিদ দিচ্ছেন তারা। সেই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ উন্নতি সহ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গ্রামের কিষান মাঝিরা। ইমদাদুল্লাহর ক্যামেরায় আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। ফজরের আজান আর পাকপাখালির ডাকে শুরু হলো নতুন এক ভোরের। ঘন কুয়াশায় প্রাণ প্রকৃতি অন্ধকারাচ্ছন্ন, তবুও থেমে নেই গ্রামীণ জীবন। পরিবর্তনের আশায় কাজে ছুটছেন সবাই। 24শে জুলাই বিপ্লবে হাজারো শহীদের রক্তে ভেজা স্বাধীন ভূখণ্ডে এই নতুন আলো তাই একটু অন্যরকম, যেন এক স্বৈর শাসকের দীর্ঘ দুঃশাসন পেছনে ফেলে নতুন বছর 2025কে স্বাগত জানালো। 24-এর যে স্বাধীনতা আমরা অর্জন করছি, সেই স্বাধীনতা অর্জন যাতে করে বাংলাদেশের মানুষ ধরে রাখতে পারে। দেশের থেকে কোটি কোটি টাকা লুটতরাজ হয়েছে, এ থেকে যেন মানুষ মুক্তি পায়। 36 জুলাই বা 5 আগস্ট গণঅভ্যুত্থানের 3 দিনের মাথায় দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রায় 5 মাসে। সংস্কার বিষয়ে অত কিছু না বুঝলেও জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান এই কিষান মাঝিরাও। নির্বাচনটা সংস্কার পরে হবে, আগে সংস্কার চাই আমরা, সংস্কারের পরে আমরা চাই একটা ভালো সুস্থ নির্বাচন। সাধারণ দেশের যে পরিস্থিতি এটা ভালো নাই। স্বাধীনতা 53 বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশ এসব প্রান্তিক মানুষ। তবে ছাত্র আন্দোলনের পর তারা এখন আশাবাদী, জবাবদিহিতার বাংলাদেশ হবে এবার। হাসিনা যা করছে এটি ভালো করে নাই, আর লোকজনও ভালো করে নাই। পাচার করে টাকা পয়সা লুটপাট করে জায়গায় জায়গায় নিয়ে গেছে। যার যার ক্ষমতার জোরে দল বদল হওয়ার কারণে মারামারিও। বর্তমান এবং আগামীর সরকারের কাছে তাদের প্রত্যাশা স্বল্প মূল্যে নিত্যপণ্যের, অসহনীয় দামে নাভিশ্বাস সাধারণ মানুষের। সামনে যারা আসবে তারা যাতে ভালো মতন পরিচালনা করতে পারে, এখানে জবাবদিহি থাকে। দাম কম হোক,
দেশ শান্তি মতন চলুক। আমার পছন্দসই যদি না হয় আবার উচ্ছেদ হইব। এখন তারা ছাত্রের ভিতরে একজন নেতা হোক, আমি এটাই চাই। সেই সঙ্গে জুলাই বিপ্লবে যারা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিও উঠে এলো। এক ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 2024-এ একটা বড় রকমের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। 2025-এ বৈষম্যহীন বাংলাদেশ দেখার যে আকাঙ্ক্ষা ছাত্র শ্রমিক জনতা সবার মধ্যে রয়েছে, সেটা কতটা বাস্তবে রূপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকেই। কেননা একদিকে সংস্কারের চাপ রয়েছে, অন্যদিকে চলমান অস্থিরতাও রয়েছে দেশে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিও রয়েছে। তবে সবাই বিশ্বাস করেন ছাত্র শ্রমিক জনতার যে রক্তের উপরে, অর্থাৎ শহীদদের রক্তের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা আর করবে না। আদ্দিন সজীব, এটিএন বাংলা, মানিকগঞ্জ। 2025 সালের মধ্যে শেখ হাসিনা সহ বড় অপরাধীদের বিচার শেষ করার আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। তিনি বলেন, জুলাই আগস্টের ঘটনায় তদন্ত চলমান আছে, শেষ হলেই বিচার শুরু ও শেষ হবে। নতুন বছরে জুলাই আগস্টের সকল অন্যায় জুলুমের একটি প্রতিকার আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ শেষ, শীঘ্রই উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে 5 আগস্টের চাংখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তাকে 12 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবচাইতে বড় প্রায়োরিটি যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐক্যমত্য আছে, জনগণের মধ্যেও ঐক্যমত্য আছে যে সবাই চান গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর তলানিতে নেমেছে। এসব এলাকার গভীর নলকূপ থেকে উঠছে না পর্যাপ্ত পানি। সংকট মোকাবেলায় ধান চাষে নিষেধাজ্ঞা দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। ফলে আসন্ন ইরি বোরো মৌসুমে কৃষকদের বিপুল পরিমাণ জমি পতিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো ছবি ও তথ্যে জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁপাইনবাবগঞ্জে ইরি বোরো ধানের ভরা মৌসুমে ফসলের জমিতে সেচ কাজের প্রধান অবলম্বন গভীর নলকূপ। ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত নির্বিঘ্ন ছিল কৃষিকাজ। তবে বছরের পর বছর ধরে এভাবে গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর ঠেকেছে তলানিতে। বরেন্দ্র ভূমি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল ও গোমস্তাপুর এলাকায় এখন গভীর নলকূপেও পর্যাপ্ত পরিমাণ পানি উঠছে না। ফলে অব্যাহত পানি সংকট মোকাবেলা ও ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ইরিতে আপনার পানি চাষটা বেশি লাগবে, এই কারণে এই যে ডাল, এই যে মুসরি, গম, বুট এই চাষগুলো করতে বলেছে। বন্য অফিসার আমাকে বললো যে পানি তো সেগুলো সংকট হয়েছে এখন, তো আমরা এত দূর তুমি আবার দিবা না, মোটামুটি ধরুন কি যে আছে 50 বিঘা কি 100 বিঘা, তুমি অর্ধেক কমাবে ধানের সঙ্গে। একটি নলকূপের সেচ স্কিমের অর্ধেক জমিতে ইরি বোরো চাষ করা যাবে, বাকি অর্ধেক জমিতে চাষ করতে হবে অন্য ফসল, যে ফসলে তেমন সেচ লাগে না। ইরির আবাদে যথেষ্ট পরিমাণ পানি লাগে, কিন্তু সেই পানিটা আমরা পাবো না। আমাদের যে পানির আমাদের প্রয়োজন, সে পানিটা আমরা পাচ্ছি না। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে এমন উদ্যোগ বলে জানান BMDA এর এই কর্মকর্তা। BMDA এর নতুন সেচ নীতিমালার কারণে এবার ইরি বোরো চাষ অর্ধেকে নেমে আসার আশঙ্কা রয়েছে। ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে বিষয়টি ভেবে দেখার দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
বর্ণিল আতশবাজি, আলোকসজ্জা ও সাংস্কৃতিক নানা আয়োজনে 2025 সালকে স্বাগত জানালো বিশ্বের বিভিন্ন দেশ। ঘড়ির কাঁটা মধ্যরাত স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী নতুন বছরের আগমনে মেতে ওঠে। সময় অঞ্চল অনুযায়ী ইংরেজি নববর্ষ উদযাপন বিশ্বের প্রথম শুরু হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র কিরিবাতি ও টোঙ্গায়। একই সময় নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অকল্যান্ডের স্কাই টাওয়ার আর সিডনি হারবার ব্রিজের দৃষ্টিনন্দন আতশবাজি মুগ্ধ করে লাখো মানুষকে। লন্ডনের বিগ বেন ও টেমস নদীর তীরে জমকালো আতশবাজির মাধ্যমে নববর্ষ করেন ব্রিটেনবাসী। পরিবেশে প্যারিসের আইফেল টাওয়ারের আলোকিত সৌন্দর্য এবং রোমের ঐতিহাসিক স্থানে উৎসব আনন্দে মেতে ওঠে সবাই। জাপানে মন্দিরে ঘণ্টা ধ্বনি দিয়ে নতুন বছর শুরু হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থা পরিকল্পিত ষড়যন্ত্র করেছিল। এক প্রতিবেদনে এমন দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করে বলা হয়, চীনপন্থী প্রেসিডেন্ট মুইজ্জু নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তোড়জোড় শুরু করেন। এই পরিস্থিতিতে মুইজ্জুকে সরাতে মালদ্বীপের 40 জন আইন প্রণেতাকে প্রায় 60 লাখ মার্কিন ডলার ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের চেষ্টা করা হয়, তবে সেই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। একই সাথে এই সংক্রান্ত আইনে প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 60 আসামির সাজা পরিবর্তন হচ্ছে। সবশেষ 2005 সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল দেশটি। যদিও রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মতো বিশেষ অপরাধে মৃত্যুদণ্ড বহাল থাকবে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে একে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে। পল্লীকবি জসিমউদ্দিনের 123তম জন্মদিন আজ। গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যকে সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন তিনি। কিন্তু দিনটি উপলক্ষে কবির জন্মস্থান ফরিদপুরে নেই তেমন কোনো আয়োজন। তার স্মৃতি বিজড়িত বাড়িটি পড়ে আছে অযত্ন অবহেলায়। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টোপা। তার কবিতায় দোল খায় প্রকৃতি, গ্রাম বাংলার নদী, মাঠ, সর্বস্তরের মানুষের জীবন জীবিকা, এমনকি বেদেপল্লীর কাব্যগাথা। নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট সহ প্রতিটি রচনা সমৃদ্ধ করেছে বাংলার সাহিত্য। তিনি পল্লীকবি জসিমউদ্দিন। বাংলা সাহিত্যে যার অবদানের তুলনা হয় না, তার বাড়িটি এখনও পড়ে রয়েছে অবহেলায়। নানা সময়ে বিভিন্ন উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি কখনো। অযত্নে নষ্ট হতে বসেছে কবির ব্যবহৃত জিনিসপত্র, নেই দর্শনার্থীদের জন্য কোনো ব্যবস্থা। জসিমউদ্দিন স্মৃতি জাদুঘর করা হলেও সেটি সমৃদ্ধ নয়, ফলে এখানে আসা কবি ভক্তরা ফিরে যান হতাশা নিয়ে। তার নাম ডাক যশ সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে, বিশেষ করে তার নকশি কাঁথার জন্য। কিন্তু এখানে এসে আমরা পুরোটাই হতাশ হতে হয়েছে। তার যে মূল জিনিসপত্র সেগুলো অবহেলায় অযত্নে এখানে নষ্ট হচ্ছে। এটা পরিবার যদি এটা সিনসিয়ারলি এগিয়ে আসতেন তাহলে জসিমউদ্দিনকে আরো পরিষ্কারভাবে মানুষের এই প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। পল্লীকবির স্মৃতি বাঁচিয়ে রাখতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান কবি প্রেমীদের। এই জায়গাতে আমার মনে হয় যে আর একটু সংস্কারের প্রয়োজন আছে। তো আমরা আশা করবো যে পল্লীকবি জসিমউদ্দিনের যে বাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে এবং আরো বেশি বরাদ্দ দিয়ে ওইটাই একটি পূর্ণাঙ্গ একটা সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হোক। ওই পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি ঘিরে যে মেলা হয় অথবা যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করতে পারে। জন্ম ও মৃত্যু বার্ষিকী পালনে সীমাবদ্ধ না রেখে বছর জুড়েই কবির বাড়ির আঙিনায় ভক্ত অনুরাগীরা আসতে পারে এমন উদ্যোগ নেয়ার দাবি জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। পূর্বাচলে শুরু হলো 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আগামীতে দেশ জুড়ে এই মেলার আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। বিগত বছরগুলোতে বই উৎসবের নামে দুর্নীতি অপচয় হয়েছে, মন্তব্য এনটিসি চেয়ারম্যানের। প্রথম দিন সব বই দিতে না পারায় উপদেষ্টার দুঃখ প্রকাশ।
আগে সংস্কার পরে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলছে বিএনপি। সব দলের অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। এবং ক্যালেন্ডারের পাতায় যোগ হলো খ্রিস্টীয় আরেকটি নতুন বছর। নিষিদ্ধ থাকলেও আতশবাজি ও রঙিন ফানুস উড়িয়ে নববর্ষ বরণ করল দেশবাসী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।